হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উইকেন্ড পডকাস্টে। আজকে আমাদের প্রথম এপিসোড এবং এই প্রথম এপিসোডে আমাদের গেস্ট হচ্ছেন আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয় তানভীর ভাই রিসেন্টলি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করেছেন। আম, তো তানভীর ভাইয়ের বাংলাদেশের জীবন এবং এলএসইউতে তার অ্যাচিভমেন্ট, তার পিএইচডি জার্নি সব কিছু নিয়ে আমরা আহ, আড্ডা দিব। তো তানভীর ভাই কেমন আছেন? থ্যাঙ্কস এনামুল আমাকে ইনভাইট করার জন্য। যেহেতু এটা তোমার হচ্ছে প্রথম পডকাস্ট, সো শুরুতেই তোমাকে বেস্ট উইশেস। থ্যাংক ইউ। আমি ভালো আছি। যারা দর্শক, যারা শ্রোতা তোমার হবে, বেসিক্যালি বিল্ড আপ হবে, তাদেরকেও জানাবো পডকাস্টটা ফলো করার জন্য রেগুলার। অ্যান্ড হ্যাঁ, আমি ভালো আছি। হোপফুলি তোমারও সবকিছু ঠিকঠাক চলতেছে। ধন্যবাদ ভাইয়া জয়েন করার জন্য। আমার সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো আমি আপনার ব্যাপারে রিসার্চ করতে যে বেশ অবাক হয়েছি, কারণ লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে আপনি থাকাকালীন সময়ে এত কিছু আপনি পিএইচডি করার পাশাপাশি আহ, করছেন। আসলে এটা খুবই কঠিন ছিল অবভিয়াসলি, কারণ পিএইচডি স্টুডেন্টের অনেক ধরনের ব্যস্ততা থাকে, রিসার্চের কাজ থাকে, কোর্স ওয়ার্ক থাকে। এর পাশাপাশি আপনি আহ, অনেকগুলো ক্লাবের সাথে যুক্ত হয়েছেন, ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সো সেগুলো নিয়ে আমরা জানবো। বাট আমার প্রথম জানার ইচ্ছা আপনার বাংলাদেশের জীবন সম্পর্কে। আপনার একদম শুরু থেকে আপনার আইইউটির লাইফটা কেমন ছিল, বা যদি আপনার কলেজ লাইফ সম্পর্কে আপনি কিছু বলতে চান। হ্যাঁ, তো আমার কলেজ লাইফ অ্যান্ড আইওটি লাইফ বেসিক্যালি মজা করতে করতেই চলে গেছে আর কি। যদিও আমি অনেকগুলা ক্লাবের সাথে ইনভলভ ছিলাম, বাট অ্যান্ড লাইক বাট বেসিক্যালি আমার এই পুরো সময়টা খুবই ভালো কাটছে। তো আইওটি হচ্ছে, আমার আইওটি লাইফটা ছিল আমার সবচেয়ে জীবনের সেরা সময়। আহ, লুইজিয়ানা এলএসইউর সময়টা বাদ দিলে আইওটি লাইফটাই আমার হচ্ছে বেস্ট সময় আমি কাটাইছি। সো এটাই আর কি। আমি আইআইটিতে জয়েন করছি লাইক 2011 সালে, দেন গ্র্যাজুয়েশন নিয়েছি 2014-তে। এই পুরো 4 বছর আমার অনেক বন্ধু হয়েছে সেখানে। অ্যান্ড লাইক আইআইটিতে অনেক ক্লাব অ্যাক্টিভিটিস, দেন লাইক খেলাধুলা, সবকিছু মানে এই সময়টা আমার খুবই একটা ভালো সময় ছিল আর কি। অবশ্যই ভাই, আসলেই ভার্সিটি লাইফ সবার জন্যই খুবই নস্টালজিক একটা লাইফ। তো আপনার আইআইটিতে থাকাকালীন সময়েরও কিছু জিনিস আমি দেখলাম যেগুলো আপনি করছেন। বেশ কিছু ক্লাবে জয়েন করছেন, বেশ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি ছিলেন। বাট আপনার আন্ডার গ্রাজুয়েট থিসিস যেটা নিয়েছিল যে আপনি হচ্ছে কনস্ট্রাকশনে আইডল টাইম কমাতে চাইছেন। তো এইটা খুব ইন্টারেস্টিং আসলে, যে আপনি কিভাবে এফিসিয়েন্ট করতে চাইছেন আপনার যেই কাজটা যেগুলো ছিল সেগুলো। তো এটা আসলে আপনার ব্যক্তিগত জীবনে কতটুকু প্রভাব বিস্তার করছে? মানে আপনি ব্যক্তিগত জীবনে আসলে কতটা এফিসিয়েন্ট বা কতটা এফিসিয়েন্সির সাথে আপনার সময়গুলো ম্যানেজ করেন আসলে? আচ্ছা, তো আইডল টাইম কমানোর যেই থিসিসের কথাটা বলতেছো আর কি তুমি, বেসিক্যালি আমি থিসিস আমার করা হয়েছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে। তো কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ওরা নর্মালি এই সকল টপিকসই কাজ করে আর কি। তো আমার ব্যক্তিগত জীবনের টাইম ম্যানেজমেন্টের সাথে ওই থিসিসের কোনো সম্পর্ক নেই, বা ওই এক্সপিরিয়েন্সটা আমার কোনোভাবে হেল্প করছে এরকম না। কারণ ওইটা ছিল বেসিক্যালি কিছু সফটওয়্যার ইউজ করে কিছু মানে টাইম আর কি ইয়া করা আর কি, অপটিমাইজ করা, স্কেজুলিং গুলা অপটিমাইজ করা আর কি। আম, না, আমি প্রশ্ন করলাম যে জন্য যে আপনি এত কিছু করছেন আসলে পিএইচডি লাইফে থাকার সময়। তো মানে বেসিক্যালি ওই সময় টাইমটা ম্যানেজ করতেন কিভাবে আসলে? হ্যাঁ, কারণ না না, অবভিয়াসলি একজন পিএইচডি স্টুডেন্টের প্রচুর পরিমাণে প্রেশার থাকে এখানে। তো আমি সেই আসছি। জায়গা থেকে হ্যাঁ, তো আসলে মানে পিএইচডি লাইফে প্রতিটা সপ্তাহে হচ্ছে তোমার তোমার প্রফেসর তোমাকে অনেক টাস্ক দেবে। সো তোমার হচ্ছে দেখা যাবে সে বলবে তোমার এই 5টা টাস্ক তোমার এই উইকে বা এই মান্থে কমপ্লিট করতে হবে। তুমি বেসিক্যালি তুমি পুরো পিএইচডি লাইফটাই সার্ভাইভ করবা যে ওই মান্থে ওর ওই ওই উইকে এই 5টা টাস্ক কমপ্লিট করার মধ্যে, এরকম এগুলোর মধ্যেই থাকবা আর কি। সো পিএইচডি একটা গ্রেট এক্সপিরিয়েন্স। তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল ডেফিনেটলি পিএইচডি, যারা পিএইচডি করতেছে বা পিএইচডি সম্পূর্ণ করছে আর কি, তো তারা ডেফিনেটলি এতটুক আমি কনফিডেন্টলি বলতে পারবো তাদের সবারই টাইম ম্যানেজমেন্ট স্কিল ফার বেটার দেন যারা হচ্ছে
হয়তো জাস্ট ব্যাচেলরের কমপ্লিট করছে আর কি। পিএইচডিতে এত স্ট্রেস, এত কিছু, এত টাস্ক, সেটা একটা সময়ের মধ্যে ডেডলাইনের মধ্যে কমপ্লিট করা, এটা ডেফিনেটলি এই প্রেশারটা হ্যান্ডেল করে এটা আমাদের অনেক আসলে বাড়ায় আর কি, কি বলে এটাকে, স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষমতাটা আমাদের বাড়ায় পিএইচডি এক্সপিরিয়েন্সটা। সো আমি বেসিক্যালি আমি সবসময় হচ্ছে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলাম। সো আগে থেকে আমার এতটুকু এক্সপিরিয়েন্স আছে যে ক্লাব অ্যাক্টিভিটিস করার পরে বা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার পরে বাকি যেই সময়টা মানে ফার্স্ট টাস্ক তো তোমার সবসময় আমাদের হচ্ছে পড়াশোনা, এই হুম, হুম, টাস্কটা অবভিয়াসলি। কমপ্লিট করার পরে বাকি যে সময়টা সেটা আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দিব না অন্য কোনো জায়গায় দিব, সেটাই হচ্ছে প্রায়োরিটি সেট করা। সো আমার কাছে সবসময় প্রায়োরিটিটা ছিল হচ্ছে আমার যে পছন্দের জায়গাগুলো, যে যে সকল ক্লাব অ্যাক্টিভিটিস আমি পছন্দ করি বা যে সকল অ্যাক্টিভিটিস আমার খুব পছন্দ, তো ওটার মধ্যে একটা ব্যালেন্স করা। আমি হয়তো দেখা যেত যে আমার পিএইচডি লাইফের কথাই বলতেছি, দেখা যেত যে আমার কোনো একটা টাস্ক দিচ্ছে সো প্রফেসর, সো আমি স্কেজুলিং করতাম, আমি আমার আইফোনে তোমার রিমাইন্ডার দিয়ে রাখা। সো আইফোনে আমি এরকম সবগুলা টাস্ক নোট ডাউন করতাম যে আমার এই হুম, সপ্তাহে উইথ ক্লাব অ্যাক্টিভিটিস, ক্লাবের যে রেসপন্সিবিলিটি সেটা সহ আমার কয়টা টাস্ক আছে। ধরো আমি নোট ডাউন করলাম আমার 20টা টাস্ক আছে, এবং কোন কোন দিন আমি কোন কোন টাস্ক করব সেটা আমার আইফোনে রিমাইন্ডার দেওয়া থাকতো, অ্যান্ড দেন হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান টাস্ক কমপ্লিট করতাম আর জাস্ট ওটাতে ইউনো কমপ্লিট টাস্ক কমপ্লিট টিক চিহ্ন দিয়ে দিতাম, দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে আমি আসলে টাস্ক বাই টাস্ক এভাবে ম্যানেজ না, করতাম আর আমার কি। আমার প্রশ্নের জায়গাটা ভাই অন্য জায়গায়। সেটা হচ্ছে হ্যাঁ, যে মোটামুটি সব পিএইচডি স্টুডেন্টের লাইফ যদি আমরা চিন্তা করি এরকমই থাকে। তারা হচ্ছে সামনের সপ্তাহে কি কাজ আছে সেগুলোর একটা লিস্ট ডাউন করে তারপর আস্তে আস্তে করার চেষ্টা করে। হুম, সো আমার প্রশ্ন হচ্ছে যে এই স্ট্রেস ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট এগুলো করতে যে দেখা যাচ্ছে যে পিএইচডি স্টুডেন্টরা অন্য কোনো কিছুতে সময় দেওয়ার মতো খুব একটা ইচ্ছাও পোষণ করে না, খুব একটা সুযোগও পায় না, এরকম একটা পরিস্থিতি থাকে এখানে। তো আপনার আসলে কেন মনে হলো যে না ওকে আমি আরো একটু প্রেশার নিয়ে আমি এই কাজগুলো করি? বিশেষ করে আমি দেখছি যে আপনি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছেন, এরপরে আপনি এলএসএ সিনেটে আসছেন, তারপরে সেখান থেকে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। সো আসলে কোন জিনিসটা আপনাকে আহ, মানে কি বলবো এটাকে যে অনুপ্রাণিত করে যে আপনি আহ, আপনার পড়াশোনার এই প্রেশারের বাইরে যে আপনি এরকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়েছেন? হ্যাঁ, আমি আমার কাছে এটা মনে হয় যে মানে ইন্টারেস্টের জায়গাটা আমার মনে হয় যে সবারই হচ্ছে একটা প্রায়োরিটি আছে। ধরো কেউ বই পড়তে পছন্দ করে, তো সে দেখা যাবে যে তার পিএইচডি অ্যাক্টিভিটিসের পিএইচডি টাস্কগুলো রিসার্চ অ্যাক্টিভিটিসের বাইরে যে সময়টা সে হয়তো কয়েকটা বই পড়ে কাটানো ট্রাই করে। সো আমার আমারও অনেক বিষয় ইন্টারেস্ট আছে। তো আমার হচ্ছে যে একটা অনেক বড় ইন্টারেস্টের জায়গা হচ্ছে মানুষের সাথে ইন্টারেক্ট করা, মানুষের বিভিন্ন প্রবলেম অথবা মানুষের বিভিন্ন ইউনো জাস্ট নলেজ শেয়ার করা। সো হ্যাঁ, তো এই সকল কারণে দেখা গেছে যে আমি সব সময় জাস্ট বাংলাদেশি না, অন্যান্য দেশের যত মানুষ আছে যারা আমার রিসার্চ ফেসিলিটির আশেপাশে আমি সবসময় দেখি বা একটা হালকা ইন্টারাক্ট করার সুযোগ হয়, তো আমি সবসময় দেখা গেছে একটা হাই হ্যালো বা ইন্টারাকশন সবসময় করছি ইন্টারেস্টের জায়গা থেকেই। তো এ সকল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে হচ্ছে আমার একটা ইন্টারেস্ট সবসময় ছিল যে আমি আর এলএসইউ সিনেট আমার সবসময় একটা দেখার ইচ্ছা ছিল যে সিনেটের মানে আমেরিকান যে সিনেটের সিস্টেম আর এটার সাথে যে তোমার এলএসইউ স্টুডেন্ট গভর্নমেন্ট বডির যে সিনেট, সেটা কিরকম সিমিলারিটি কিরকম এবং তারা কিভাবে বিভিন্ন টাস্ক সিনেট, এলএসইউ স্টুডেন্ট গভর্নমেন্টের সিনেটে হচ্ছে ওরা স্টুডেন্টদের বিভিন্ন সমস্যাগুলো সলভ করার ট্রাই করে। ওদের একটা বাজেট আছে যেটা প্রতি হুম, সেমিস্টারে ওরা হচ্ছে স্পেন্ড করতে পারে ওই টাকাটা স্টুডেন্টদের বিভিন্ন ইউনো অ্যাক্টিভিটিসে ওরা ওইটা স্পেন্ড করতে পারে বা ছাত্রদের কাজে লাগবে। ধরো সে ফর এক্সাম্পল আমরা তো অনেক সময় দেখা যায় যে আইফোনের একটা চার্জার নিয়ে আসতে ভুলে যাই ক্যাম্পাসে, যাদের ফোন হুম, আছে বা ফোন চার্জার নিয়ে আসতে ভুলে যাই, তো ওরা দেখা গেছে যে একটা
বিল পাস করাইলো যে হচ্ছে যে আমরা ক্যাম্পাসে এই লোকেশনে এরকম আমাদের 20টা চার্জার আমরা রাখবো আর কি। তো 20টা চার্জারের খরচ হবে এরকম হুম, হুম, সামথিং লাইক $2000। সো ওরা হচ্ছে ওই বিলটা পাস করে হচ্ছে ওরা 20টা চার্জার কিনলো এবং কিনে হচ্ছে ক্যাম্পাসের 20টা লোকেশনে ধরো ওরা চার্জার গুলা রেখে দিল আর কি। সো দেখা গেছে হুম, আমি হুম, আজকে আসলাম, আমি আইফোনের চার্জার নিয়ে আসতে ভুলে গেছি, তো আমি ইউনো সো আমি ওই চার্জার পয়েন্ট গুলো ইউজ করে হচ্ছে আইফোনটা চার্জ করতে পারলাম। সো এটা স্টুডেন্টদেরই ইউনো সুবিধার জন্য আর কি। সো এই জিনিসগুলোকে আমার সবসময় আর কি একটা ইন্টারেস্টের জায়গা, কিভাবে প্রবলেম সলভ করা যায়। সো সো এই বেসিক্যালি আপনি জায়গাগুলোকে। বলতে চাচ্ছেন যে মানুষ শখের জায়গা থেকে যেরকম বই পড়ে ঘুরতে যায়, হ্যাঁ, আপনার শখের জায়গা ছিল এরকম যে আপনি নেটওয়ার্কিং করবেন, আপনি প্রবলেম সলভ করবেন এবং রিয়েল লাইফ প্রবলেম সলভ করবেন, যেগুলো হচ্ছে কিনা হ্যাঁ, আপনার আশেপাশের হ্যাঁ, মানুষজন যেই প্রবলেমের মধ্যে থাকে। হ্যাঁ, অনেকটা এরকমই আমার সবসময় এগুলাতে একটা আলাদা ইন্টারেস্ট ছিল আর কি। এই সকল ইন্টারেস্ট থেকে আমি হচ্ছে তোমার সিনেটে, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জয়েন করা। সো এটাই আর কি। আমার মনে হয় সব মানুষের সবকিছুই হচ্ছে ডিপেন্ড করে তার ইন্টারেস্টের জায়গা এবং সে কতটুকু প্রায়োরিটাইজ করতে পারে সেই জিনিসগুলোকে। হুম, হুম, হুম। এটাই হচ্ছে। আপনার এলএসএ সম্পর্কে আমি অবশ্যই বিস্তারিত আরো আরো জানবো। তবে আপনার বাংলাদেশের লাইফ সম্পর্কে আমি যদি আরেকটু জিজ্ঞাসা করি যে আপনি আহ, আপনার বসুন্ধরাতে কাজ করছেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আপনি আহ, সোনারগাঁও ইউনিভার্সিটি সম্ভবত আপনি কিছুদিন পড়াইছেন ওখানে। আবার এখানে এসে আপনি মাস্টার্স পিএইচডি শেষ করছেন। তো এই যে ট্রানজিশনটা আপনার কেন মনে হলো যে আমি বাংলাদেশে আর জব করব না, আমি হচ্ছে আমেরিকা চলে যাবো? এটা কি আসলে জাস্ট আরো 10 জন যাচ্ছে এই জন্য যাওয়া, নাকি আপনার ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো ইন্সপিরেশন বা স্পেশাল কোনো রিজন ছিল এর পিছনে? ওকে। সো বাংলাদেশে জব করব না এরকম কোনো মানে অনিচ্ছা থেকে আমি ইউএসএ তে আসা হয়নি। তো আমার সবসময় মানে হায়ার স্টাডিজ এর ইচ্ছা ছিল আর কি। বাট বাংলাদেশে দেখা যায় যে তোমার পরিবার থেকে একটা চাপ থাকে যে হুম, হুম। তুমি বাংলাদেশেই থাকো। সো ওই ইন্ডিসিশন থেকে আমি কিছু সময় আছে বাংলাদেশেই কাটানো লাগছিল আমার। বাট আমার সবসময় হায়ার স্টাডিজের একটা ইন্টারেস্ট ছিল যে অ্যাটলিস্ট আমি মাস্টার্স অথবা পিএইচডি আমি হচ্ছে আম, আমার ইন্টারেস্টেড টপিকসে আমি বাইরে কোথাও করবো আর কি। সো ওটাই ওই ইচ্ছা থেকেই একটা সময় আমার মনে হলো যে সরকারি কিন্তু চাকরি এটা তো একটা মোটামুটি একটা একটা ব্যাপার বড় থাকে। ডিসিশন আপনার, যে একটা হচ্ছে বাংলাদেশে জব ছেড়ে ফ্যামিলির কথা না হ্যাঁ, শুনে এখানে চলে আসে। সেটাই। তো সেই জায়গা থেকে বলতেছে যে স্পেশাল কোনো ইচ্ছা ছিল নাকি হচ্ছে আগে থেকে ইচ্ছা যে না আমি বাইরে যাব, সেই না, জায়গা আমার থেকে আগে চলে আসে? থেকেই ওই ইচ্ছাটা ছিল, হায়ার স্টাডিজের ইচ্ছা ছিল। বাট আমার এতটুক আহ, ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টাডিজ করে দেন হচ্ছে একটা সময় পর আমি মানে হয়তো কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি হচ্ছে দেশে ব্যাক করবো। তো তো সেই ইচ্ছা কি এখনো আছে? আপনার কি দেশে চলে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় যারাই হায়ার স্টাডিজের জন্য বিভিন্ন জায়গায় মুভ করে তাদের একটা ইন্টারেস্ট থাকে যে তারা হচ্ছে একটা হায়ার স্টাডিজ কমপ্লিট করে দেশে ব্যাক করবে অথবা একটা সার্টেন টাইম পরে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, ফার্দার এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারা হচ্ছে দেশের জন্য কিছু একটা করবে বা দেশে ব্যাক করবে। এরকম ইন্টারেস্ট সবারই আসলে আমার মনে হয় থাকে। সো আমারও সেই ধরনের ইন্টারেস্টই এখনো পর্যন্ত ওইরকমই ইন্টারেস্ট আছে। আচ্ছা, একটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে সবসময় কাজ করে, যেহেতু আমিও প্রায় অনেক দিনই হলো এখন দেশের বাইরে আহ, থাকতেছি। তো যেটা যেটা হয় যে আপনি এখন বাংলাদেশেও নাই, আপনি ঠিক আমেরিকান কালচারে এসে আপনি ঠিক আমেরিকানও না, একটা আপনার থার্ড স্পেসের মতো একটা জায়গা থাকে। সো এই ব্যাপারটা মানে আপনার কাছে কেমন ফিল হয় আসলে, যে আপনি এইখানে না বাংলাদেশের অ্যাটমসফিয়ার পাচ্ছেন, না আপনি একদমই কমপ্লিটলি আমেরিকান কালচারে মিশে যেতে পারতেছেন, অথবা আবার বাংলাদেশকে মিস করতেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম এখানে আপনার ব্যস্ততা। এই যে ডিলেমা, এই ডিলেমাটা আপনার কাছে আসলে কেমন ফিল হয় বা আপনি এটাকে হ্যান্ডেল করেন কিভাবে সবসময়? দেখো, লাইফ হচ্ছে আসলে একটা জাস্ট সময় কাটানো। তুমি একটা সার্টেন টাইম এই পৃথিবীতে থাকবা, জাস্ট সময়টা তুমি কাটাচ্ছ। সো এটা যদি আমি বাংলাদেশেও থাকি আমাকে কোনো না কোনোভাবে তো ওই সময়টা কাটানো লাগবে। সো বাংলাদেশে হয়তো আমি কোনো প্রাইভেট সেক্টরে জব করলাম অথবা গভর্নমেন্ট কোনো জব করলাম অথবা কোনো ব্যবসা করলাম, যেটাই করলাম না কেন। সো আমরা হচ্ছে ধরো
এই সময়টা ওই অ্যাক্টিভিটিস গুলা করে করে কাটাবো আর কি। সো এখন আমি ধরো ইউএসএ তে আছি কত, আম, প্রায় 7 বছর। তো হুম, 7 বছরে কালচারাল ডিফারেন্স তো আছে ইউএস এর মানুষদের সাথে আমাদের কালচারাল যে ডিফারেন্স, বাট আমি সবসময় মানে যেহেতু আমার একটা ইন্টারেস্টের জায়গা মানুষের সাথে সবসময় কনভারসেশন করা অথবা বিভিন্ন ভিন্ন দেশের মানুষের সাথে মিশা, তাদের ইউনো নলেজ শেয়ার করা, তাদের আইডিয়া, তাদের কালচার সম্পর্কে জানা। সো আমার কাছে সবসময় এটা একটা পজিটিভ দিক ছিল আর কি। সো আমি ইউএস এর যে কালচার 7 বছরে যতটুকু এখানে হচ্ছে আমি লার্ন করতে পারছি, শিখতে পারছি, আর 7 বছর ধরে আমি বাংলাদেশে নাই, তার মানে এটা না যে আমি বাংলাদেশের কালচার সব ভুলে গেছি, বা 7 বছর বাংলাদেশে আমার কোনো মানে কানেকশন হয়তো বা 2বার যাওয়া হয়েছে, 2-3বার যাওয়া হয়েছে। সো তার মানে এটা না যে আমি বাংলাদেশের কালচারটা ভুলে যাচ্ছি বা ইউএস এর কালচারে ফুললি ইন্টিগ্রেট হয়ে হয়ে গেছি, এরকম না। সো দেখা গেছে যে এই যে ব্রিজটা, এই যে বাংলাদেশের হুম, কালচারের সাথে ইউএস এর কালচার যে ব্রিজটা, সেটা আমার জন্য ইজিয়ার হয়েছে। কারণ আমি শুধু ইউএস এর মানুষ না, আমি হচ্ছে অন্যান্য আরো অনেক দেশের মানুষের সাথেই মিশার সুযোগটা হয়েছে আমার। সো এটা, এই জিনিসগুলা খুব নর্মালাইজ করা, নর্মালি নেয়া, কালচার ব্যারিয়ার গুলা খুব ইজিলি ব্যারিয়ার গুলো ক্রস করে কালচার মানে একটা সুন্দর বন্ড তৈরি করা, এটা আমার জন্য ফর সাম রিজন, যেহেতু আমার আরো অনেক মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, এটা আমার জন্য হুম, খুব হুম, ইজিয়ার। সো আমি এখন যদি বাংলাদেশের যাই, সো আমার বাংলাদেশের কালচার আমি ভুলে যাইনি, সেখানেও আমার অ্যাডজাস্ট করতে আমার কোনো প্রবলেম হবে না। সো আমার কাছে মনে হয় যে এখন যে যুগ, এই হুম, যুগে হচ্ছে সবারই উচিত অ্যাটলিস্ট একটা বাইরের দেশে হায়ার স্টাডিজ করা অথবা বাইরের দেশে ট্রাভেল করা, কালচারাল একটা ব্রিজ, বিভিন্ন দেশের মানুষের সাথে একটা কালচারাল একটা সংমিশ্রণের যে সুযোগটা এখন অনেক বেশি, এই যুগে অনেক হুম, বেশি, এবং এই সুযোগটা নেয়ার আমার মনে হয় যে সবারই দরকার। কারণ আমাদের দেশের মানুষ, মানুষ না, আমাদের দেশে কালচারে হয়তো অনেক ভালো দিক আছে, আবার অনেক কিছু কিছু খারাপ দিকও থাকতে পারে। সো আমরা যদি বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের সাথে যদি আমাদের একটা মিশার সুযোগ হয়, তাহলে আমরা যেমন আমাদের দেশের কালচারে কোন জিনিসটা মেবি মেবি আমাদের ক্ষেত্রে জিনিসটা রাইট, বাট মেবি হুম, হুম, অন্যান্য অন্যান্য মানুষের, অন্য দেশের অন্য মানুষের সাথে ইন্টারাক্ট করলে বোঝা যায় তাদের দৃষ্টিকোণ থেকে ওই জিনিসটা হয়তো ফুললি রাইট না। সো হুম, এই হুম। এই জিনিসটা বুঝার যে সুযোগটা, এই সুযোগটা আমার মনে হয় সবারই নেওয়া উচিত। তাহলে আমাদের হচ্ছে যে চিন্তাধারা আরো অনেক বিকশিত হওয়ার সুযোগ থাকবে, অনেক ওপেন হওয়ার সুযোগ থাকবে, যেটা আমরা হয়তো শুধুমাত্র বাংলাদেশের কালচারে তো বড় আপনি হইলেও। এই জায়গায় নিজেকে এই জায়গায় আসলে একটা কালচারাল ব্রিজের জায়গায় চিন্তা করতেছেন যে আসলে আমি দুইটা কালচারের মাঝামাঝি ভালো দিকগুলো নিচ্ছি বা খারাপ দিকগুলো বাদ দিচ্ছি বা দুইটা অবজার্ভ করতেছি, একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, ব্যাপারটা তো এরকমই, তাই তো? হ্যাঁ, মানে নিতে তো হবে এরকম না, এটা জি, জি। নিতে হবে, এটা পার্সোনাল ব্যাপার। কে হুম, কতটুকু নিতে পারবে, কার কতটুকু কালচারাল এই ব্যারিয়ার ভাঙার কার কতটুকু ক্যাপাসিটি আছে, সেটা পার্সোনালাইজড। এটা হচ্ছে এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম। বাট এতটুক জানার সুযোগ যাতে সবারই হওয়া উচিত যে এটা যে অন্য মানুষের আউটলুকে এটা যে একটু ডিফারেন্ট হইতে পারে, এই আইডিয়াটা হুম, হুম। আমার মনে হয় যে অ্যাটলিস্ট সবারই। হ্যাঁ, আমার আমার এই বিষয়টা নিয়ে আপনার কাছে আরো জানার আছে। সেটা হচ্ছে আপনি আম সিনেটে যখন কাজ করছেন এখানে বা আইএসএ তে প্রেসিডেন্ট হিসেবে যখন কাজ করছেন, তখন এই যে ক্রস কালচারাল যে ব্যারিয়ার গুলা বা ক্রস কালচারাল ইস্যুস গুলা, আ ফর এক্সাম্পল আপনার বাংলাদেশী হিসেবে আপনার পারসেপশন একরকম থাকতে পারে। যে নাইজেরিয়া থেকে আসছে তার পারসেপশন আলাদা হতে পারে বা যে ইউএসএ থেকে গ্র্যাজুয়েট স্টুডেন্ট তার পারসেপশন আলাদা হতে পারে। সো এই যে আলাদা, আলাদা পারসেপশনের মানুষকে আপনি আ একই সাথে নিয়ে প্রায় ১ বছর ধরে কাজ করছেন। আপনি বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছেন, সেগুলো সাকসেসফুলি হ্যান্ডেল করছেন। তো ওইখানে ওই জায়গাটাতে আসলে চ্যালেঞ্জেস গুলা কি, কি ছিল আসলে বা কেমন ছিল? এবং সেগুলো আপনি কিভাবে ওভারকাম করছেন আসলে? হ্যাঁ, সেটা আমার মনে হয় যে জাস্ট এতটুকু ক্যাপাসিটি যদি তুমি ডেভেলপ করো যে তুমি মানুষের নেগেটিভ ইউনো ফিডব্যাক গুলো তুমি নিতে পারবা ওপেনলি। পজিটিভ নেগেটিভ ফিডব্যাক গুলো নেয়ার যদি তোমার এতটুকু ক্যাপাসিটি থাকে,
এবং তুমি যদি সেটা কালমলি ইউনো ডিল করতে পারো, আম, তাহলে আমার মনে হয় যে এটা খুব একটা প্রবলেমেটিক না। এই প্রবলেমগুলো ওভারকাম করা, মানে এই ব্যারিয়ারগুলো ওভারকাম করা, তো এটা সময়ের ব্যাপার। তুমি ধরো কখনো কোনো সার্টেন কান্ট্রির মানুষের সাথে মিশো নাই, তুমি হুম হঠাৎ হুম করে ওই কান্ট্রির মানুষের সাথে মেশার সুযোগ হলো, এখন তুমি দেখলা যে তুমি যেটা যেভাবে ইয়ে করতেছো, ডিল করতেছো তাকে, সে সেটা হুম হুম ওইভাবে নিচ্ছে না। এখন তুমি যদি ধরো আমার আইএস এর ক্ষেত্রে যদি আমি ফর এক্সাম্পল বলি, ধরো বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে, ধরো আমি, ধরো আমার যদি স্বদেশী মানুষ হয়, বাংলাদেশি কেউ হয়, আমি তোমাকে একটা বললাম যে তুমি এই টাস্কটা করো। হ্যাঁ, তোমার সাথে এটা ইন্টারেক্ট করাটা আমার খুবই ইজিয়ার হয়েছে। আমি নর্মালি বললাম, তুমি যেহেতু আমার ছোট, তো আমি বললাম এনামুল তুমি এই টাস্কটা কাইন্ডলি একটু করতে পারবা। হুম হুম তো তুমি এটা সুন্দর করে আর কি ডিল করলা, বা একবার বললাম তুমি শুনলা। হয়তো দেখা গেছে যে যেহেতু এটা ভলান্টারি কাজ, এটা এমন না যে এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি। তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার পিএইচডি কমপ্লিট করা। সো আমি আরেকজনকে বললাম, সে হচ্ছে ডিফারেন্ট একটা কান্ট্রি থেকে। সো তার হচ্ছে পিএইচডি ওই সময় কোনো একটা প্রেশার যাচ্ছে, রাইট? হ্যাঁ। হুম তো সে হয়তো প্রায়োরিটাইজ করলো না। সে হয়তো পিএইচডি যেহেতু প্রেশার যাচ্ছে, সে হচ্ছে, যদিও এটা একটা রেসপন্সিবিলিটি, একটা টাস্ক দিলাম সেটা করা, বা সে হয়তো ওইটা প্রায়োরিটাইজ করলো না, তখন আমি তোমাকে, তুমি যদি টাস্কটা কমপ্লিট না করতে, তাহলে আমি তোমাকে যেভাবে বলতে পারতাম, তুমি যেহেতু আমার নিজের দেশের, তার হুম হুম উপরে হচ্ছে বয়সে ছোট, তা আমরা বাংলাদেশে যেভাবে ডিল করতাম, রাইট? যে ছোট রাইট বয়সে তো আমি তোমাকে বলতাম, এনামুল তুমি কাজটা করলো না, এটা আমার তো খুবই আর্জেন্ট, হ্যাঁ করো আর কি। এখন আমি হয়তো অন্য দেশের অন্য একটা পার্সনকে আমি সেইভাবে এক্স্যাক্টলি হয়তো অতটুক অনেক ফোর্স দিয়া ইয়া করতে পারবো না। আমার হয়তো তাকে সুন্দর করে, অনেকে হয়তো ইমেল, তুমি হয়তো ইমেলে, তোমাকে আমি পার্সোনালি বলতে পারতেছি, তাকে হয়তো হুম আমার ইমেলে কনভারসেশন করতে হবে, যে আমি ইমেলে পাঠাইতে হবে, তাহলে সে হয়তো এই জিনিসটা আর্জেন্সি ফিল করবে। মানে এক একজনের ইউনো আইডিয়া এক এক রকম। সো হুম আমার দেখা গেছে যে আমার সিনেটের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কিছু আছে, ম্যাক্সিমাম হচ্ছে আন্ডার গ্রেডের ছেলে মেয়ে। সো ওদের, এবং দেখা গেছে ওখানেও হচ্ছে অনেক দেশের মানুষ আছে। সো আমার ওইটাই, মানে আমি সবসময় একটা ওপেননেস নিজের মধ্যে এতটুকু ক্রিয়েট করা ট্রাই করছি, যাতে আমি সব দেশের মানুষের সাথেই ইন্টারেক্ট করতে পারি, একটা সার্টেন ফ্রেন্ডলি লেভেলে ইন্টারেক্ট করতে পারি। সেটাও আমি হুম আইএস এর ক্ষেত্রেও আমি সেম জিনিসটাই সবসময় অ্যাপ্লাই করছি। সো এটা আমার অনেক কাজ ইজিয়ার হয়ে গেছে। অ্যান্ড ডেফিনেটলি যে একটা কমিটিতে, একটা অর্গানাইজেশনের কমিটিতে যারা আসে, তারা তো সবাই হুম ক্যাপেবল, সেই ধরনের এবিলিটি থাকে বলেই তারা হচ্ছে ওই অর্গানাইজেশনে জয়েন করে। রাইট কারণ তারা হয়তো আম, মানে একটা ক্যাম্পাসে তো 27-28 হাজার স্টুডেন্ট আছে, সেই হুম জায়গা থেকে আইএস এর কমিটি মেম্বার হচ্ছে 15 জন, ঠিক না? তো হুম ডেফিনেটলি এই 15 জনের ইন্টারেস্ট আছে, এবং তাদের ডেফিনেটলি লিডারশিপ স্কিল এনাফ আছে দেখেই তারা হচ্ছে আইএসএ তে জয়েন করছে। তো সো ওইরকম আর বেসিক্যালি আপনার হচ্ছে ওপেননেসটা আপনাকে আসলে হেল্প করছে যে আপনি সাকসেসফুলি আপনার টেনিউরটা শেষ করতে পারছেন। আম, আপনি আপনার কি কখন মানে কোনো এরকম এক্সাম্পল আপনি কি এখন এখানে বলতে পারবেন যে আসলে খুব বাজে পরিস্থিতি হয়ে গেছে, হয়তো বা এরকম হইতে পারে যে আপনার সাথে না কিন্তু মেম্বারদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ক্ল্যাশ বা কোনো কিছু এরকম হয়েছে যেটা আপনাকে সলভ করতে হয়েছে, বা কোনো আনওয়ান্টেড সিচুয়েশন, সেটা মেম্বারদের মধ্যে হোক বা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয় যে ধরেন আপনি স্টুডেন্ট ইউনিয়নে কোনো প্রবলেম ফেস করছেন, তো সেই ব্যাপারগুলো আসলে হ্যান্ডেল করছেন কিভাবে? হুম। সো আমি সবসময় ট্রাই করছি, আম, জানি না সবার অপিনিয়ন ডিফারেন্ট হইতেও পারে এক এক হুম মানুষের, বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমি সবসময় ট্রাই করছি ইউনো যে কোনো ধরনের ক্ল্যাশ অ্যাভয়েড করার। হুম আম, কোনো ধরনের সমস্যা যদি তৈরি হয়, ধরো তুমি একটা টাস্ক, বা কেউ একজন, কোনো একজন পার্সন কোনো একটা টাস্ক যদি কমপ্লিট না করতে পারে, এখন আমি যদি কোনো আরেকজন পার্সন যে হয়তো অলরেডি ওভারলোডেড, হুম লাইক 3-4 টাস্ক, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে, প্রবলেম হচ্ছে ধরো আমি তাকে ছাড়া অন্য কাউকে দিতে পারতেছি না।
কারণ বাকি সবাই হয়তো একটা দুইটা টাস্ক করে, সে এর বেশি টাস্ক হয়তো সে কমপ্লিট করতে পারবে না, বাট এই মুহূর্তে আমার আর্জেন্ট কোন একটা টাস্ক কমপ্লিট করা দরকার। এখন আমি সেই হুম ওভারলোডেড পার্সনটাকেই টাস্কটা দিব নাকি আমি নিজে করা ট্রাই করবো? So আমি মাঝে মধ্যে প্রেশার নিছি, নিজে পার্সোনালি প্রেশার নিছি, রেদার দেন আমি এখন যদি কাউকে কাজটা ধরায় দিই, ইম্পোজ করি যে তুমি এটা করো, সো হুম সে, তার সাথে হয়তো আমার একটা মনোমালিন্য হওয়ার সুযোগ আছে। সো আমি যে আমাকে ক্ল্যাশ গুলা, আমাকে শুধু এত কাজ দিচ্ছেন, অন্যদেরকে দিচ্ছেন না, এরকম হ্যাঁ, তো মাইন্ডসেট একটা তৈরি হয়ে তো যাবে। আমি এই ক্লাস গুলো সবসময় অ্যাভয়েড করার ট্রাই করছি। আমি কিছু কিছু টাস্ক দরকার হলে নিজে করে ফেলছি। অথবা আরেকটু বেটার ম্যানেজ কিভাবে করা যায়, ইউনো, সো ওগুলা ট্রাই করছি। বাট আমি সবসময় কনফ্লিক্ট অ্যাভয়েড করার ট্রাই করছি। কোনো একটা বিষয় যদি আমাদের দুই একজনের মনোমালিন্য হয়, সেক্ষেত্রে আমি দেখা গেছে যে পুরো কমিটিকে নিয়েই সবসময় ডিসিশন গুলা মেক করছি। আমি একা মেক করিনি, পুরো কমিটি সবসময় প্রেজেন্ট ছিল। সো একটা আইডিয়া সবার মধ্যে ছিল। সো ক্ল্যাশ, কখনোই আমাদের কোনো এরকম কোনো ক্ল্যাশ হয়নি যে আমাদের মনে করো সবাই খুব মনোমালিন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছে দায়িত্বটা তখন নিজের কাঁধে নিয়ে নিয়েছেন যখন হ্যাঁ, কারোর প্রতি আমি বেশি যেটা ওভার অ্যাভয়েড প্রেশার করা হয়ে গেছে। পসিবল সেটা সবসময় অ্যাভয়েড করার ট্রাই করছি। হুম হুম। তো এখানে আমার একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনি প্রেসিডেন্ট অফ আইএসএ, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি তো হচ্ছে একজন বাংলাদেশি। তো এই প্রেশারটা কি কখনো ফিল হয়েছে যে আমার কোনো অ্যাক্টিভিটি যেন এরকম না হয়, যাতে বাংলাদেশিদের বদনাম হয় এখানে? যেহেতু এলএসএতে আমরা বেশ অনেক বড় একটা বাংলাদেশি কমিউনিটি এখানে, অনেক স্টুডেন্ট আছে। তো সেই সেই প্রেশারগুলো আসলে মনে হয়েছে কিনা কখনো, যে না আমি এমন কিছু যেন না করি, বা কশাস থাকা সবসময় যে আচ্ছা এমন কিছু যেন আমার মাধ্যমে না হয় যাতে বাংলাদেশি স্টুডেন্টদের উপরে কোনো একটা ব্যাড ইম্প্যাক্ট আসে, যেহেতু আপনি বেশ নোন ফেস ছিলেন দেখো, এলএসইউতে। ব্যাক অফ দ্য মাইন্ড তোমার তো একটা মানে চিন্তা থাকতেই পারে। ধরো হুম এখন তুমি যদি জেনারেলাইজ করো, ধরো আমি একটা কোনো টাস্ক, ধরো তুমি অন্য কোনো দেশ থেকে আসছো, তুমি বাংলাদেশি না, আমি হচ্ছে বাংলাদেশি। এখন আমি কোনো একটা জিনিস ভালো করিনি, এখন তুমি যদি জেনারেলাইজ করো, আচ্ছা সে বাংলাদেশি, সে কাজটা ভালো হুম হুম করেনি, তার মানে বাংলাদেশি মানুষ এরকম। সো এটা তো, ধরো, এই আইডিয়া তো তো মনে করো ভালো আইডিয়া না, হুম জেনারেলাইজ হুম। করার যে আইডিয়াটা। সো ব্যাক অফ দ্য মাইন্ড আমি এটা ট্রাই করছি, মানে যে কোনো ধরনের আমার ইউনো কোনো কাজ ধারা যাতে কেউ আমাকে খারাপ না ভাবে আর কি। মানে আপনি ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করছেন, এখন সেটা যদি কেউ জেনারেলাইজ করে ফেলে সেটা, হ্যাঁ, এখন যদি সেক্ষেত্রেও কেউ, যাতে প্রবলেমটা না হয় হ্যাঁ, আসলে। যদি কেউ জেনারেলাইজ করে সেটা তো আমার কিছু করার নেই। আর হুম এতটুক ওপেননেস সবসময় রাখছি আমি, কখনই হচ্ছে জাস্ট জাস্ট বিকজ আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বাংলাদেশের যারা অন্যান্য মেম্বার আছে হুম হুম। তাদেরকে প্রায়োরিটাইজ করছি সব বিষয়ে, এরকম না, এরকম আমি কখনই করিনি। সো আমি হুম হুম। সবসময় ট্রাই করছি হচ্ছে যে আমরা সবাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, হুম আমাদের মধ্যে কোনো হচ্ছে কোনো দেশভিত্তিক কোনো গ্রুপ নাই, বা দেশভিত্তিক কোনো ডিসক্রিমিনেশন মানে এখানে নাই। ইন্টারনাল কোনো গ্রুপিং হ্যাঁ, যেন না হয় আর কি। সবাই হচ্ছে, সবাই আমরা ইন্টারন্যাশনাল, সবাই একটা একটা টিম। সো এখানে কোনো আলাদা আইডেন্টিটি ছিল না আর কি। মানে আমি নিজের মধ্যে কখনো রাখার ট্রাই করিনি যে জাস্ট বিকজ আমার সাথে আরেকজন বাংলাদেশি কোনো মেম্বার আছে, আমি তাকে হুম। প্রায়োরিটাইজ করতেছি অনেক বিষয়ে, অন্যদের না, এরকম আমি কখনো করিনি। সবসময় ডিসিশনগুলো টিম ওয়াইজ নেওয়ার ট্রাই করছি, সবসময় মিটিং করছি টিম ওয়াইজ। সো ওটাই সো আর কি। আপনার আইএসের ব্যাপারগুলো নিয়ে আমি অনেক বেশি কিউরিয়াস ছিলাম। তো আমার আরও দু একটা প্রশ্ন আছে আপনার রিসার্চ নিয়ে, বেশ কিছু প্রশ্ন আছে আমার। বাট তার আগে লাস্ট প্রশ্ন এই অর্গানাইজেশনগুলো নিয়ে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিলেন, আপনি অনেক অর্গানাইজেশনের সাথে ছিলেন, আবার এখানেও ছিলেন। বেসিক পার্থক্যের জায়গাটা কোনটা আপনার মনে হয়, যে বাংলাদেশের একটা অর্গানাইজেশন বা বাংলাদেশের কোনো অর্গানাইজেশনের মেম্বার এবং এখানকার মেম্বার বা লিডিং পজিশনে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে বেসিক পার্থক্যের জায়গাটা কোনটা আসলে? বেসিক পার্থক্য, বেসিক পার্থক্য আসলে এখানে সবকিছু মোর স্ট্রাকচার্ড। হুম হুম। বাংলাদেশে অনেক সময় দেখা গেছে যে যে কোনো ক্লাব অ্যাক্টিভিটিস, মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে কয়েকজনই খুব কাজ করে, তাদের ইন্টারেস্ট থেকে ক্লাবগুলো রান হয়, বাকি সবাই দেখা যায় যে খুব একটা ইনভলভ থাকে না ক্লাবগুলোতে। বাট এখানে দেখছি যে এখানে মোটামুটি একটা মেজর পোর্শনই হচ্ছে ইনভলভ থাকে।
হুম, অ্যান্ড প্রত্যেকটা রোল, কার কোন রোল সেটাও ভালোভাবে ডিস্ট্রিবিউট করা আর কি, মানে ভালোভাবে অ্যাসাইন করা। বাংলাদেশে এই জিনিসগুলো আমি খেয়াল করছি যে বাংলাদেশে হচ্ছে তোমার যে কোনো অর্গানাইজেশনই জাস্ট টপ পজিশনে কয়েকজন হচ্ছে, তারা তারা জানে যে ক্লাবের কি হুম, অ্যাক্টিভিটিস হওয়া উচিত এবং কার কি রোল হওয়া উচিত, বাট বাকি সবার আইডিয়া নেই। সবাই হচ্ছে ধরো টপ কয়েকজনই হচ্ছে যে তারাই হচ্ছে চালাচ্ছে, বাকি সবাই জাস্ট কাইন্ড অফ হচ্ছে ভলান্টিয়ার, জাস্ট বলতেছে তুমি এটা করো তুমি ওটা করো, বাট তার যে হুম, একটা হুম। আলাদা রোল আছে। কারো হয়তো শুধু ফাইন্যান্স দেখার কথা, কারো হয়তো অন্য একটা টাস্ক দেখার কথা, এরকম না। মানে বাংলাদেশের জিনিসটা স্ট্রাকচার্ড না, অ্যান্ড দেন আরো তো অনেক অর্গানাইজেশন ক্ল্যাশ, সেটা তো একটু আছে হ্যাঁ, আর কি সেটা বাংলাদেশে সেটা একটু তো আমাদের প্রকট আছেই আর কি। প্রকট আহ, বাট ওটাই আর কি। আচ্ছা, আমরা এখন একটু পড়াশোনায় ফিরি। আপনার পিএইচডির যে রিসার্চ আপনি করছেন, তো সেই ব্যাপারে আমি একটু ডিটেইলে জানতে চাই, এবং যদি সহজভাবে সবার জন্য বোধগম্যভাবে যদি আপনি বলতে পারেন। আপনি অ্যাসফল্ট নিয়ে কাজ করছেন যতদূর আমি জানি। আমি আপনার ডিসিপ্লিনে না, সুতরাং আমি খুব বেশি বলতে পারবো না, ভুল হয়ে যেতে পারে টার্মিনোলজিগুলোতে। সো আপনি লুমিনেসেন্ট অ্যাসফল্ট নিয়ে কাজ করছেন, যেটা কিনা গ্লো করবে রাস্তায়, তাই তো? যদি বেসিক্যালি এভাবে বলি। সো এই ব্যাপারটা একটু সহজভাবে আমাদেরকে বলেন। আর হচ্ছে খুবই ফিলোসফিক একটা অ্যাঙ্গেল আমি এখান থেকে বের করছি, সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে আমাদের রাস্তাকে আলোকিত করতে চান, আমাদের চলার পথকে আলোকিত করতে চান। সো সেই ফিলোসফিক জায়গাতে পরে আসবো, বাট তার আগে আপনার রিসার্চ সম্পর্কে যদি সহজভাবে আমাদেরকে বোঝায় একটু বলতেন। হ্যাঁ, তো আমার এটা পিএইচডি রিসার্চ, মানে পিএইচডি আমি যেই টপিকস করছি সেটা ছিল হচ্ছে সুপার হাইড্রোফোবিক অ্যান্ড লুমিনেসেন্ট এমালশন নিয়ে, মানে অ্যাসফল্ট যেটা যাই বলো না কেন। তো বেসিক্যালি আমি রাস্তাগুলোকে রাস্তার ভিজিবিলিটি বাড়ানো, অ্যান্ড হচ্ছে যাতে এটা হচ্ছে ওয়াটার রিপেলেন্ট হয়, যাতে পানি হুম, হচ্ছে রাস্তার উপরে জমে না থাকে, সাইডে চলে যায়। বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিটা রাস্তার উপরে না জমে সাইডে চলে যায়, দেন হচ্ছে ওখানে ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে এটা পাস পাস থ্রু করে। বেসিক্যালি রাস্তার উপরে পানি জমলে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাসফাল্টের সাথে যেই পাথর স্টোন, হুম, সেটার বন্ডটা ভেঙে যায়। দেন হুম, হচ্ছে তোমার রাস্তাতে বিভিন্ন সমস্যা তৈরি হয়। সো ওইটাই মিনিমাইজ করার জন্য, যেহেতু লুইজিয়ানাতে বৃষ্টিটা খুবই রেগুলার অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট। সো হুম, হুম, লুইজিয়ানা হচ্ছে খুবই, রাস্তার এই ময়েশ্চার ইন্ডিউস ড্যামেজ হচ্ছে খুবই প্রকট। সো আমার রিসার্চের প্রাইম টার্গেটই ছিল এটা কিভাবে কমানো যায় আর কি। সো ওটা কমানোর জন্যই আমরা নিউ কাইন্ড অফ অ্যাসফল্ট এমালশন অ্যান্ড কোটিং বানানো ট্রাই করছি, যেটা হচ্ছে একাধারে ওয়াটার রিপেলেন্ট অ্যান্ড অলসো হুম, হুম, গ্লো করবে রাতের বেলা, ভিজিবিলিটি যাতে ইনক্রিজ হয়, অ্যাক্সিডেন্ট রেট যাতে ইউনো কমে। এটা ছিল বেসিক্যালি আমার পিএইচডি টপিকস, বাট আমাদের আসলে পিএইচডি যে লেভেলে সেটা আমাদের আসলে অনেকগুলা প্রজেক্টই কমপ্লিট করা লাগে। সো আমার হুম। জাস্ট ডিজার্টেশন টপিকস ছিল হচ্ছে এটা। আপনি অন্যান্যগুলো নিয়ে বলতে পারেন, এরকম সহজভাবে না, সংক্ষেপে। আমার মনে হয় যে এর বেশি দর্শক শ্রোতাকে আচ্ছা, আচ্ছা। মানে বোর্ড করতে চাই না আর কি। না, বোর্ড করার বিষয় না। আমি যেটা আপনার ফিলোসফিক জায়গা থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার আ মানুষের চলার পথকে আলোকিত করা। তো যেহেতু আপনি অনেক ভলান্টিয়ার কাজ করছেন অলরেডি, এবং হয়তো ফিউচারেও করবেন। তো বড় কোনো ইচ্ছা যদি আপনি এই জায়গা থেকে চিন্তা করেন যে আমি মানুষের বড় কোনো প্রবলেম সলভ করব ভবিষ্যতে, বা ব্যক্তিগত জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান ওপেন করার চিন্তা আছে কিনা, বা যদি এরকম বড় কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা যেটা দেখো আসলে আরো ব্রডার লেভেলে। হুম, আপনি হয়তো ভার্সিটি লেভেলে কাজ করছেন বা রিজিওনাল লেভেলে কাজ করতেছেন, কিন্তু ন্যাশনাল লেভেলে বা এরকম কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ, কিনা? ভবিষ্যৎ তো কোনো কিছু বলা যায় না, বাট সবারই একটা ইচ্ছা থাকে। সবারই একটা ইচ্ছা থাকে যে সে ইউনো একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে আর কি। সে যে হুম, একটা মানুষ, সে যে একটা টাইম পার করে যাবে এই দুনিয়া থেকে, সে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতে চায় সোসাইটিতে, যে কোনো মাধ্যমেই হোক। সে যে ধরনের প্রফেশনে ইনভলভ থাকুক, সে চায় যে তার প্রফেশনাল অ্যাক্টিভিটিস দ্বারা সে একটা ইম্প্যাক্ট রেখে যাবে। হুম, হুম, সো সেই জায়গাটা থেকে আমরা যারা
সিভিল ইঞ্জিনিয়ার বলো বা আমরা যারা এই প্রফেশনে আছি তাদেরও একটা ইন্টারেস্ট সবসময় থাকে যে তারা ইঞ্জিনিয়ারিং লেভেলে কিছু বেনিফিট মানুষকে দিয়ে যাবে। সো আমারও ওই ইন্টারেস্ট আছে, সবসময় আছে। অ্যান্ড যদি বলো আপনার বড় প্রফেশনাল স্কেলে জায়গার বাইরে থেকে কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, তো প্রফেশনাল জায়গার বাইরে থেকেও আমার ইচ্ছা আছে। যে কোনোভাবেই যদি কোনো আম, কোনোভাবে মানুষকে কোনো মানুষের লাইফের কোনো ইমপ্রুভমেন্ট করা যায়, সেটা সেটা করার ইচ্ছা সবসময় আছে। আম, কোনো প্ল্যান আসলে মানে ওইভাবে আসলে বলা যায় না, কারণ প্ল্যান চেঞ্জ হয়, ওটাই আর কি। আর আলোকিত করার যেই ইয়াটা তুমি মানে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ থেকে যেই কোশ্চেনটা তুমি করার ট্রাই করছো, আমি বুঝতে পারছি। তো হুম। জিনিসটা হচ্ছে যে মানুষ বিভিন্নভাবে মানুষের লাইফ আলোকিত করতে পারে। একটা মানুষ তার আশেপাশের অনেক মানুষকে অনেক সৎ উপদেশ, ভালো উপদেশ, অথবা বিভিন্ন সময় তার বিভিন্ন জায়গা থেকে হেল্প করে তার লাইফ আলোকিত করতে পারে। কেউ হুম। একজন একটা সমস্যায় আছে, তুমি সেই সমস্যাটা সলভ করলা। এখন সে হয়তো ওই সমস্যাটা যদি, তারও হয়তো উতরানোর ক্ষমতা নাই, এখন তুমি যদি তাকে হেল্প করে ওই সমস্যা থেকে উতরানোর সুযোগটা করে দাও, সে হয়তো বাকি সময়টা, সে যে আছে বাকি সময়টা সে অনেক ভালো কিছু দিতে পারবে, সবাইকে অনেক ভালো কিছু দিতে পারবে, দুনিয়াতে, সমাজে, সবকিছু সে ভালো কিছু দিতে পারবে। সো এটাই আর কি, মানে আমাদের হচ্ছে যে লার্জ স্কেলে আলোকিত করার বা মানুষকে আলোকিত করার ইচ্ছা যেরকম থাকতে পারে, ছোট স্কেলে যে ছোট পরিসরে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব, হুম, তার হুম। হুম। সমাজের আমরা যাদেরকে প্রতিনিয়ত দেখি, তাদের জন্য জাস্ট ছোট স্কেলেও যদি তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে আলোকিত করা যায়। আপনি আপনার জায়গা থেকে সবসময় চেষ্টা করেন যেন আপনার আশেপাশে যারা আছে বা আপনার অল্প অল্প জায়গা থেকেও যদি মানে আপনি অল্প করেও যদি আপনার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে পারেন মানুষের জীবনে। আম, তো আমার একটা অন্য টপিক নিয়ে জানার আগ্রহ আছে। কারণ আপনার এই ক্লাবিং বলেন বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট যদি আমি এলএসইউ থেকে বলি তাহলে আপনি 2024 সালে গ্র্যাজুয়েট স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিলেক্টেড হয়েছেন এবং আপনার 2023 সালে আপনি হোমকামিং কোর্ট পুরস্কার পাইছেন। তো এই দুটার ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু ডিটেলসে বলতেন। অবভিয়াসলি আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগছে ওই সময় এবং আপনি প্রাউড ফিল করছেন, বাট এগুলোর পিছনের গল্প, এগুলো পাওয়ার জন্য আপনার যেই কাজগুলো করতে হয়েছে, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি গেছেন, সেগুলো যদি বলতেন। হুম। আম, হোমকামিং কোর্টের যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি বলবো যে আমার আমার পুরো গ্রাজুয়েট লাইফের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে হোমকামিং কোর্টের সিলেক্টেড হওয়ার এক্সপিরিয়েন্সটা। হুম। কারণ হোমকামিং কোর্টে যেটা হয় সেটা হচ্ছে যে পুরো উইক ধরে, হোমকামিং উইক ওরা একটা ট্রেডিশনালি সেলিব্রেট করে। সেই উইকে অনেকগুলো ইভেন্ট থাকে। এলএসইউ যে ক্যাম্পাস লাইফ, যারা হচ্ছে হুম। এলএসইউ তে যতগুলো স্টুডেন্ট অর্গানাইজেশন আছে এবং যত স্টুডেন্ট অ্যাক্টিভিটিস আছে, তার পুরোটাই হচ্ছে যে ক্যাম্পাস লাইফের মাধ্যমে হ্যান্ডেলড হয় আর কি। সো ক্যাম্পাস লাইফ যেটা করে সেটা হচ্ছে যে ফুটবলটা তো এখানে একটা বড় একটা অ্যাক্টিভিটি, একটা ফেস্টিভ্যালের হুম। মতো। হুম। হুম। আহ, একটা ফেস্টিভ্যালের মতো, হ্যাঁ। রাইট। সো ওরা খুবই এনজয় করে। তো ক্যাম্পাস লাইফ যেটা করে সেটা হচ্ছে যে ওরা আম, এই পুরো হচ্ছে হোম গেম গুলার পুরো হচ্ছে যে সিজনের মাঝখানে একটা সময় বেছে নেয়, যেটাতে হচ্ছে পুরো হচ্ছে ওরা এক উইক ধরে ওরা হচ্ছে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে। ওদের বড় বড় যত ইভেন্ট গুলা হয় ক্যাম্পাস লাইফ যেগুলো অর্গানাইজ করে, সেটা ওরা কনসেন্ট্রেটেড করে এই একটা উইকের মধ্যে। আম, একটা বিগ সেলিব্রেশন আর কি, কাইন্ড অফ। সো হুম। ওরা ট্রেডিশনালি যেটা করে সেটা হচ্ছে যে স্টুডেন্ট বডির মধ্যে কিছু স্টুডেন্টকে ওরা সিলেক্ট করে। ওরা হচ্ছে সবাই ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে গো থ্রু করে। দেন হচ্ছে যাদেরকে ওরা
মনে করে যে তারা হচ্ছে ক্যাম্পাসে পজিটিভলি ইম্প্যাক্ট রাখতে পারছে বা বিভিন্ন অর্গানাইজেশনে ইনভলভ এবং পজিটিভ ইউনো অ্যাক্টিভিটিস এর সাথে হুম, হুম, ইনভলভ, তারা হচ্ছে আম, এর মধ্য থেকে সার্টেন 12 জনের মতো সিলেক্ট করে আর কি। সো হুম, এর মধ্যে হচ্ছে 12 জনের পরে এক্সট্রা 2জন থাকে হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্টদের মধ্যে থেকে 2জন গ্রাজুয়েট স্টুডেন্ট ওরা সিলেক্ট করে এই হোমকামিং উইকে। এই পুরো সময়টা ধরে ওরা এই কয়েকজন মানুষকে হচ্ছে সেলিব্রেট করবে কাইন্ড অফ। সো হুম, হুম, আরেকটা সুন্দর ট্রেডিশন আছে, সেটা হচ্ছে যে ওরা এই হোমকামিং কোর্টে যে মেম্বার, এই মেম্বার গুলোর মধ্যে 12জন থাকে, 6জন সিনিয়র এবং 6জন হচ্ছে জুনিয়র। তো 6জন সিনিয়র থেকে ওরা হচ্ছে একজন কিং এন্ড একজন কুইন এটা হচ্ছে হুম, সিলেক্ট করে। এটা পুরোটাই হচ্ছে ইলেক্টেড বাই স্টুডেন্টস। সো স্টুডেন্টরা হুম, হচ্ছে হুম, ভোট দেয়, দেন হচ্ছে তার মাধ্যমে হচ্ছে ওরা একজনকে কিং অ্যান্ড কুইন হিসেবে সিলেক্ট করে। এবং হচ্ছে হোমকামিং কোর্টে আমাদের যেটা হয় যে সেটা হচ্ছে একটা কোন একটা ফুটবল ম্যাচের যে হাফ টাইম থাকে, হাফ টাইমের মধ্যে সময় ওরা হচ্ছে সবাইকে উপস্থাপন করে। সব যত দর্শক আছে, টেলিভিশন চ্যানেল আছে, তার সামনে হচ্ছে ওরা সবাইকে প্রেজেন্ট করে হোমকামিং কোর্টের মেম্বার গুলোকে। এন্ড দেন হচ্ছে ওরা অ্যানাউন্স করে যে এই বছর হচ্ছে হোমকামিং কোর্টের কিং অ্যান্ড কুইন নির্বাচিত হয়েছে আহ, কারা। সো এটা হচ্ছে বিগ একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড হচ্ছে একটা খুব প্রাউড ফিল করার মতো মোমেন্ট অ্যান্ড হচ্ছে খুবই এটা কি ওই টাইগার স্টেডিয়ামে ইনভাইট করে সবাইকে? হ্যাঁ, একটা গ্রেট। সেলিব্রেটেড মোমেন্ট আর কি। হুম, হুম, সো আমার 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 এই পুরো সময়টা আমার খুবই কেন খুবই ভালো কাটছে আর কি। এই পুরো উইকটা আর কি, প্রত্যেকটা ইভেন্টে যে কোনো জায়গায় যাওয়া হয়েছে, সবাই মানে যারা হোমকামিং কোর্টের মেম্বার তাদেরকে খুবই ধরো যেই এখানে যেই সরোরিটি হাউস গুলো আছে, হ্যাঁ, হুম, হুম। ওরা হচ্ছে ওদেরকে সেলিব্রেট করে হোমকামিং কোর্টের মেম্বার গুলোকে। সো আমাদেরকে ইনভাইট করে, আমরা যাই এন্ড তারা আমাদেরকে সেলিব্রেট করে। এটা খুবই একটা হিউজ হুম, এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। এন্ড ডেফিনেটলি টাইগার স্টেডিয়ামের মাঝখানে যাওয়া হ্যাঁ, এবং হচ্ছে যে এই বিশাল ব্যাপার। হ্যাঁ বিশাল ব্যাপার, এবং প্যারেডের সাথে টাইগার ইউনো যারা হচ্ছে এলএসইউ যে ব্যান্ড দল, সেই ব্যান্ড দল হচ্ছে আমাদেরকে হচ্ছে প্যারেড করতে করতে হচ্ছে নিয়ে যায় যে এলএসইউ লাইক টাইগার স্টেডিয়ামের ভিতরে নিয়ে যায়। পুরো সময়টা হুম, আমরা হুম। প্যারেডে থাকি। দেন হচ্ছে মানুষ হচ্ছে আমাদেরকে হাই বলে আর কি, মানে কাইন্ড অফ ফেল্ট লাইক এ স্টার হ্যাঁ, ইন এটা দ্যাট তো মোমেন্ট। মানে হাফ টাইমে টাইগার স্টেডিয়ামে যাইতে পারার তো বিশাল ব্যাপার। হ্যাঁ, দেন তো এটা আমার জন্য খুবই ইউনো একটা হিউজ এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড আর ডেফিনেটলি আপনার যখন আপনি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হলেন, গ্রাজুয়েট স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হ্যাঁ, সেটার তো ওইটা একটু মজার কাহিনী আছে। সেটা হচ্ছে যে আম, আমরা আমাদের অর্গানাইজেশন থেকে আগে হচ্ছে 3জনকে ইনভাইট করা যেত। সো 3জন হুম, যাওয়া যাবে আর কি। যারা সো আমরা হচ্ছে ওই বছর আম, প্রায় মোস্ট অফ দা লাইক অ্যাওয়ার্ড আইএসএ মানে পাইছে। লাইক হুম, হুম, অ্যাজ এ সিঙ্গেল অর্গানাইজেশন আইএসএ সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাইছিল তো ওই বছর। বাট প্রবলেম হয়েছিল, আমরা এটা আগে থেকে জানি না, রাইট? কে অ্যাওয়ার্ড পাবে হুম। কে না পাবে এটা আমরা আগে থেকে জানি না। বাট আইএসএ থেকে আমরা 3জনকে পাঠাইতে পারতাম জাস্ট অর্গানাইজেশনাল কোনো কিছুতে যদি আমরা অ্যাওয়ার্ড পাই সেটা রিসিভ করার জন্য। তো সেটা আমি রিসিভ করার জন্য, হ্যাঁ, রাইট। তো আমি সবসময় আমার আগে টিম মেম্বারদের প্রায়োরিটাইজ করছি, করার ট্রাই করছি। সো যেটা হয়েছে যে আমি এ কারণে যাইনি। আমি ভাবছি অন্য 3জন যারা ইন্টারেস্টেড তারা যাতে সুযোগটা পায়। সো এই হুম, 3জন গেছিল। তো আমি যেটা হয়েছে যে আমি পার্সোনাল যেহেতু ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছিলাম, তো আমি হচ্ছে আমার সাথে আরেকজনকে ইনভাইট করতে পারতাম। সো হুম, দ্যাটস লাইক 2 পিপল। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আবার ওই জায়গায় নিজে না যে যেহেতু হচ্ছে যে আহ, মানে আমি অলরেডি এর সকল ইভেন্টে আগে গেছি, আগে যাওয়ার হুম। এক্সপিরিয়েন্স হয়েছে আমার। সো আমি যাইনি, আমি জাস্ট আমার 2টা ফ্রেন্ডকে পাঠাইলাম যাতে তারা এক্সপিরিয়েন্স করতে পারে এটা। সো ওকে। ওটাই আর কি। তো দেখা গেছে যে তো সেই ফ্রেন্ডগুলো হচ্ছে আপনার হয়ে পুরস্কারটা নিল, তাই তো? হ্যাঁ, তারা আমার হয়ে হচ্ছে পুরস্কারটা রিসিভ করে। বাট আমি যখন শুনি আমার ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট থেকে আমার হচ্ছে যে আইএসএ যে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাইছে, হুম, আমার কাছে সেটা বেশি
প্রাউডফুল মোমেন্ট ছিল, বিকজ হচ্ছে যে সারাটা বছর আমাদের পুরো টিম 15 জন মেম্বার তার অনেক এফোর্ট দিছে। সো হুম, মানে অনেক এফোর্ট দিছে। সো কারণ আইএস একটা হিউজ টাস্ক, আইএস এর এত এত অ্যাক্টিভিটি, এই ইভেন্ট গুলা করা, এবং শুধু একটা ইভেন্ট না, মানে আইএস এর অ্যাক্টিভিটি জাস্ট ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ না। জিনিসটা হচ্ছে যে এটা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা গভর্নিং বডি। সো হুম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিলেটেড অনেক জিনিসপত্র হচ্ছে আইএসএ কে হ্যান্ডেল করতে হয়, আইএসএ কে সাপোর্ট দেওয়া লাগে। সো এটা ছিল আমাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট, অ্যান্ড আমার পুরো টিমের জন্য আমি খুবই প্রাউড ফিল করতেছিলাম যে তারা এমন হিউজ একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে পারছে আর কি ওই ইয়ারে। সো এটা আমার কাছে বেশি। যদিও অনেকদিন হয়ে গেছে, তারপরেও আপনাকে আবারও কংগ্রেচুলেশন, এবং আইএস এর সব মেম্বারদেরকে কংগ্রেচুলেশন যে তারা কংগ্রেচুলেশন টু সবচেয়ে ইউ বেশি টু, অ্যাওয়ার্ড পাইছে তুমিও 2024 আইএস সালে। এর একটা পার্ট ছিলা। সো হ্যাঁ, প্রাউড ওটাই মেম্বার। আর কি। হ্যাঁ। তো ভাই, আপনার কাছে আমার মোটামুটি যে প্রশ্নগুলো ছিল, আমরা শেষের দিকে চলে আসছি। যদি আপনি আরেকটু সিরিয়াস প্রশ্ন করি আপনাকে, যে আপনি যখন বাংলাদেশে ছিলেন এবং এই জায়গায় আসছেন, আপনি বললেন যে আপনি প্রায় 7 বছর এখানে আছেন। তো যদি আপনি এই মুহূর্তে আপনার যেই বাংলাদেশে থাকার সময়কার কোনো একজন ইঞ্জিনিয়ারকে যদি আপনি কোনো অ্যাডভাইস দিতে চান, তাহলে কি বলবেন আসলে তাকে, যে আপনি কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবেন তার, বা তার প্রতি আপনার অ্যাডভাইসটা কি হবে আসলে? বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার? যে কিনা হচ্ছে আপনি 7 বছর আগে যে জায়গায় ছিলেন, এখন সে যদি সেই পজিশনে থাকে, তাহলে তাকে আপনি কি আচ্ছা, তো পরামর্শ দিবেন আসলে? আমি আসলে মানে যদিও মানে এক একজনের প্রায়োরিটি এক এক রকম, রাইট? হুম, হুম, ফ্যামিলি সিচুয়েশন, জব মার্কেটের অবস্থা, সবকিছু বিবেচনা করি, নিজের ইন্টারেস্টের জায়গা সবকিছু বিবেচনা করি মানুষ হচ্ছে ডিসিশন গুলা নেয়, রাইট? সো হুম, হুম, কেউ হচ্ছে দেশেই কিছু একটা করা ট্রাই করে, কেউ হয়তো বাইরে চলে আসে। বাট আমি আসলে বাংলাদেশের যেই হিউজ পটেনশিয়াল, হুম, হুম, বর্তমানে যে হিউজ পটেনশিয়াল বাংলাদেশের, মোস্ট অফ দ্য পিপল হচ্ছে ইয়াং। সো হুম, এই হুম, ইয়াং জেনারেশনের একটা, এবং আমাদের সব জায়গায় টেকনোলজি অ্যাভেলেবল, রাইট? লাইক এটা হুম, এমন একটা সময়, এটা আমাদের আগে লাইক যত জেনারেশন আসছে তারা কেউ এত হিউজ অপরচুনিটি নিয়ে জন্মগ্রহণ করে নাই, এত হিউজ পটেনশিয়াল। এবং বাংলাদেশের ডেমোগ্রাফিক কন্ডিশন এখন এখন হচ্ছে যে এমন সবকিছু, এমন যে বাংলাদেশের মোস্ট অফ দ্য পুরো হিউজ লাইক 60% পপুলেশনই হচ্ছে হয়তো 20 বছরের মধ্যে। এই সময় আমাদের ডেফিনেটলি উচিত হচ্ছে, যেহেতু আমি আমি মানে ধরে নিচ্ছি যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এখনো হচ্ছে এডুকেশনাল লেভেলে সেই পরিমাণ হচ্ছে গ্রো করে নাই। তো আমাদের এখন হুম, হচ্ছে, আমার মনে হয় যে আমরা যাই করি না কেন, আমাদের হচ্ছে অ্যাটলিস্ট মাস্টার্সটা নেওয়ার জন্য আমার মনে হয় যে বাইরের দেশে চলে আসা উচিত, যেই দেশে হচ্ছে সেই ইউনো রিসার্চ ফেসিলিটি অথবা যে কোনো ফেসিলিটিস হচ্ছে হুম, আমরা পাবো। অন্তত এক্সপেরিয়েন্সের জন্য অন্তত হলো। এক্সপেরিয়েন্সের জন্য আমার মনে হয় যে 2 বছরের জন্য হইলো, মাস্টার্সটা করার জন্য হইলো একটা হিউজ পার্সেন্টেজ লাইক স্টুডেন্ট যারা বর্তমানে আছে তাদের টার্গেট হওয়া উচিত যে তারা বাইরে থেকে একটা মাস্টার্স করে দেন হচ্ছে তারা ডিসিশন নিতে পারবে তারা দেশে গিয়ে কি করবে, মানে কোন কোন সেক্টরে অবদান রাখবে। আমি মনে করি যে, কারণ অনেকে বাংলাদেশে টাইমটা স্পেন্ড করতেছে, তারা দেখা যাচ্ছে যে জব করতেছে, জবের ফাঁকে মাস্টার্সটা কোনো রকমে কমপ্লিট করে নিচ্ছে। বাট হুম, হুম, এই দুইটা জিনিস ব্যালেন্স করে আমার মনে হয় যে 3-4 বছরে মাস্টার্সটা কমপ্লিট না করে বাইরে চলে আসা উচিত। বাইরে চলে 2 বছরের মাস্টার্সটা সে কমপ্লিট করে বাংলাদেশে গিয়ে সে ফুল টাইম সে হচ্ছে যেই নলেজটা সে এখানে গেইন করছে, বা যাই কিছু সে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা বাংলাদেশে গিয়ে ইমপ্লিমেন্ট করার একটা ভালো ওয়েতে সে ইমপ্লিমেন্ট করতে পারবে আমার মনে হয়। সো আমার কাছে হুম, মনে হয় যে জাস্ট গভর্নমেন্ট জব সব না, গভর্নমেন্ট জব বা যদি যে কোনো ব্যবসা, ইভেন ইভেন ফর বিজনেস, আমার মনে হয় যে সে যদি বাইরে এসে জাস্ট হায়ার স্টাডি জাস্ট মাস্টার্সটা করে যেতে পারে, তাহলে হচ্ছে তার বিজনেস আইডিয়া পর্যন্ত আরো গ্রো করবে। সে বুঝবে যে এই টাইপের বিজনেস আমি বাংলাদেশ থেকে হয়তো দেখা গেছে যে কোন একটা সার্ভিস ইউএসএ তে যেটা দেওয়া হচ্ছে যে অনেক প্রাইসে, সেটা আমি বাংলাদেশে গিয়ে করলে আমি আরো কম প্রাইসে সেই সার্ভিসটা দিতে পারবো। দেন তার বিজনেসটা হয়তো ইজিলি সে আইডিয়া পাবে, সে গ্রো করার একটা হুম, হুম, আইডিয়া হুম, পাবে। সো আমার কাছে মনে হয় যে এইটাই অ্যাডভাইস থাকবে। আর হচ্ছে যে সেটাই কিপ ট্রাইং, লাইক
এখানে হচ্ছে কোনো অ্যাচিভমেন্টই বড় অ্যাচিভমেন্ট না, কোনো ফেলিয়ারই বড় ফেলিয়ার না। লাইফ গোজ অন, সো জাস্ট কিপ ট্রাইং। আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, আমার এই পডকাস্টের মেইন যে পারপাসটা আমি চিন্তা করি সেটা হচ্ছে মানুষের লাইফের জার্নি তুলে ধরা। তো আপনার কাছে এই লাইফের জার্নির মধ্যে সাকসেস বিষয়টা আসলে কেমন? আপনি সাকসেসকে কিভাবে ডিফাইন করতে চান? যদি আমি ওইভাবে চিন্তা করি, আমি কখনোই কোনো, অ্যাজ আই লাইক সেড বিফোর, লাইক কোনো সাকসেসই বড় সাকসেস না, কোনো ফেলিয়ারই বড় ফেলিয়ার না। সবকিছুই লাইফে ওঠা নামার মধ্যে দিয়েই সবসময় যাবে আর কি। সো যেটা আমার মনে হয় যে আমি আমি ফিল করি সেটা হচ্ছে আমি লাইফে আমি কোনো কিছু অ্যাচিভ করিনি। আবার আমি যে ডিসস্যাটিসফাইড থাকবো সেটাও না। আমি সবসময় যেটা ট্রাই করি সেটা হচ্ছে মানে চেষ্টা করে যাওয়ার একটা মেন্টালিটি রাখা আমি মনে করি ইম্পর্টেন্ট। সো আমি যদি যদি এখন যদি বলো যে আমি হচ্ছে 70-80 বছর হয়ে গেছে, এখন আমি যদি পিছনের দিকে ফিরে তাকাই, হুম, সো আমি যদি এতটুকু দেখতে পাই যে আমি সবসময় বেটারমেন্টে ট্রাই করছি, এবং আমি হুম, শর্ট ভিশন বলো, লং ভিশন বলো, হোয়াট এভার, আমার যে ভিশন ছিল, আমার যে টার্গেট ছিল, বা যেটাই ছিল, যে ডিসিশনে আমি নিছি বা যেটাই করছি সেটাতে আমি সবসময় হার্ড ওয়ার্ক বা লেগে থাকা ট্রাই করছি, যে আমি আমি আমার বেস্ট ট্রাইটা দিছি, আমার কাছে মনে হয় যে দ্যাটস সাকসেস। আমি যদি পিছনে ফিরে তাকে পিছনে ফিরে তাকে যদি দেখি যে আমি আর কোনো একটা কিছু আমি হয়তো করতে পারতাম আর একটু চেষ্টা করলে, আমি বেস্ট এফোর্টটা দেই নাই জাস্ট, সো এই ইউনো আমি এই আফসোসটা যেন এই না থাকে আফসোসটা আর কি যাতে সেটাই। আমি না করি। সো আমার কাছে এটাই সাকসেস, যে আমি যদি এই আফসোসটা করার মতো আমার কোনো কিছু না থাকে, তাহলেই আমার এটা সাকসেস, যে আই 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 ট্রাইড মাই বেস্ট সবকিছুতেই। দ্যাটস ইট। খুবই সুন্দর, খুবই সুন্দর। অনেক ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত, কিন্তু আপনি ব্যস্ততার মধ্যেও আপনি আমার এই পডকাস্টে সময় দিয়েছেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার প্রতি। শেষ দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, যদি আমাদের এই পডকাস্ট চ্যানেলটি আপনাদের ভালো লাগে এবং ভবিষ্যতে এরকম আরও পডকাস্ট আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করতে পারেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং তানভীর ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কোনো কথা থাকে, আপনার কথা দিয়ে আমরা শেষ করব। হ্যাঁ, আমি আসলে আমার কখনো এক্সপিরিয়েন্স নেই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম লাইক লাইক আমি পডকাস্টে জয়েন করছি। বাট তোমার সাথে তো আমার কথা হয়েছে কয়েকদিন আগে পডকাস্টে, হুম, তুমি হুম, কেন পডকাস্ট করতে চাও, তোমার একটা আইডিয়া তুমি জানাইছো। সো আমার কাছে তোমার তোমার আমি এপ্রিসিয়েট করতে চাই তোমার এই এফোর্টটা। কারণ অনেকেই হচ্ছে প্ল্যান হয়, হয়তো অনেকে চায় পডকাস্ট করতে বা বিভিন্ন জিনিস প্ল্যান করে, রাইট? বাট প্ল্যানিং হুম, থেকে এক্সিকিউশন। সো আমার অ্যাগেন আমি যদি আমার পিছনে ফিরে তাকাই, আমার সবকিছু যত হুম, অ্যাক্টিভিটিস আমি ইনভলভ ছিলাম, প্ল্যানিং থেকে এক্সিকিউশন হিউজ ডিফারেন্ট। প্ল্যানিং হুম, হইলেই সেটা এক্সিকিউট অবশ্যই। হবে, সেটা সেটা লাইক নাও হতে পারে আর কি। সো তুমি যে প্ল্যানিং স্টেজ থেকে এক্সিকিউশনে আসছো, এটার জন্য তোমাকে কংগ্রেচুলেশনস। অ্যান্ড তোমার যে থ্যাংক ইউ। দর্শক শ্রোতা যারা ইউনো যারা তোমার এই পডকাস্ট থেকে কিছু হয়তো পাবে, তাদের হয়তো একটা কিছু লার্ন করতে পারবে, রাইট? কিছু একটা শিখতে পারবে তারা এই তোমার পডকাস্ট থেকে। সো যেই শ্রোতা তোমার গড়ে উঠবে বা যারা দেখবে তোমার এই পডকাস্টটা, তাদের তাদেরকেও আমি বলতে চাই হচ্ছে যে তোমার যে ভীষণটা আমি তোমার যেই আইডিয়াটা আমি শুনছি, তাদেরকেও আমি বলতে চাই তারা যাতে তোমাকে সবসময় ফলো করে। কারণ তোমার অনেক কিছু দেয়ার আছে, শুধু পডকাস্ট থেকে না, তোমার অন্য সবকিছুতেই আমি তোমাকে যতটুকু দেখছি তোমার অনেক কিছু দেয়ার আছে। সো আমি আই হোপফুলি দর্শক শ্রোতা সবাই তোমার পডকাস্টটা দেখবে অ্যান্ড কন্টিনিউয়াসলি তোমাকে সাপোর্ট করে যাবে, সেটাই। অ্যান্ড আমার আমার কথাগুলো শোনার জন্য আমি দর্শকদেরকে আর কি ধন্যবাদ জানাইতে চাই। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস পডকাস্ট অ্যান্ড লিসনিং টু মি। এই তো।